তাপপ্রবাহের জনজীবনের প্রভাব নিয়ে কথা বলতে বরিশাল, সিলেট, বগুড়া এবং কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। মুরাদ আহমেদ আছেন আমাদের সঙ্গে বরিশাল থেকে। গ্রীষ্মে বরিশালের নদ নদীর কি অবস্থা, পানি প্রবাহ কেমন, বর্ষার পানি কবে নাগাদ আসতে শুরু করবে, নদীগুলি কবে আবার ভরতে শুরু করবে, আবহাওয়াবিদরা কি জানাচ্ছেন? ধন্যবাদ খালেদ ভাই। আসলে বরিশালের নদীতে এবার যে ব্যতিক্রমটি দেখা গেছে যে এখন পর্যন্ত নদীতে পানি আছে। তো এই পানি থাকার কারণে যেটি হচ্ছে, আবহাওয়াবিদদের বক্তব্য এবং কৃষি অধিদপ্তরে যারা আছেন তারা যে কথাটি আজকে আমাকে বলেছে সেটি হচ্ছে যে নদীতে পানি থাকার কারণে স্থলের উষ্ণতা অস্বাভাবিক বেড়েছে। আপনি জানেন যে বরিশালে আজকে 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে এবং বরিশালে প্রতিদিন কিন্তু সন্ধ্যার পর মেঘ হচ্ছে, প্রচণ্ড বাতাস হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এরা যে কথাটি বলেছেন যে স্থলের যে উষ্ণতা সেটি আকাশের মেঘ যেটি আছে সেটিকে জমে ভারী হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি না হওয়ার মুরাদ ভাই, আমি আবার আসছি আপনার কাছে। আমি দেশে আবহাওয়া নিয়ে জানতে, আমি সিলেটে এটা জানতে চাইবো যে সিলেট অঞ্চলে জনাব আলাজাদ, মৌলভীবাজারে আবার এক ধরনের নদী উজানের পানি আমরা দেখতে পাচ্ছি জমা হচ্ছে, সেটির কি অবস্থা? সেটিকে আগাম কোনো বন্যার পূর্বাভাস দিচ্ছে কিনা জনাব আলাজাদ? একটা তো পূর্বাভাস ছিল যে সিলেটে 22 অথবা 23 তারিখের দিকে উজানের যে পাহাড়ি ঢল, সেই ঢলটা নামতে পারে। সেই পূর্বাভাসটা আসলে সত্য প্রমাণিত হয়েছে গত রাতে। হঠাৎ করে সিলেটের যে জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলা, যারা বাংলাদেশ এবং ভারত সীমান্ত সংলগ্ন, সেই দুইটি উপজেলা হঠাৎ করে সবকটি নদীর পানি বৃদ্ধি পায় এবং আজ ভোরে মধ্যরাতের পরেই বলা যায় যে এখানে পানি বাড়তে শুরু করে। ভোরে 5:30টার দিকে আমি ফোন পেয়েছি ওই এলাকার মানুষের কাছ থেকে যে এই এলাকাটা, পুরো এলাকাটাই পানিতে সয়লাভ হয়ে গেছে। তো পানি আবার বিকেলে নামতে শুরু করছে। আলাজাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু লিপুর কাছে যেতে চাই যে পর্যটন জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা কক্সবাজার এখন কি অবস্থায় আছে, কেমন পর্যটক আছে সেখানে? লিপু। বলতে গেলে এখন তেমন কোনো পর্যটক নেই। আমরা দেখতে পেয়েছি যে জাতীয় দিবস এবং সাপ্তাহিক যে ছুটি ছিল ওই সময় কিন্তু কক্সবাজারে পর্যটকদের খুব বেশি চাপ ছিল। এখন বলতে গেলে সেরকম পর্যটক নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের যে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে, যেমন লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এই সমস্ত পয়েন্টই কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা একেবারে পর্যটকের অভাবে তারা ব্যবসায় খুব খারাপ অবস্থা যাচ্ছে। পাশাপাশি হোটেল গেস্ট হাউস গুলোতে কিন্তু এখন বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে মানে অনেক ছাড়ের ব্যবস্থা করেছে। লিপু, আপনাকে ধন্যবাদ। বিলু ভাই, আমার কথা বলতে হলে একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে কথা বলতে হবে। আমি আপনার কাছে বিরতির পর যেটি জানতে চাইবো সেটি হচ্ছে বৃষ্টি কম হলে দেশের উত্তরাঞ্চলে ব্যাঙের বিয়ে দেওয়া সহ নানা রকম লোকজ সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যায়। এবার কি এগুলি হচ্ছে কিনা, বা বৃষ্টি বা বর্ষার জন্য আসলে কতটা প্রতিক্রিয়া করছে উত্তরাঞ্চলের মানুষ? আলাজাদ ভাই, মুরাদ ভাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তৌফিক, লিপু, আপনাকে ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিলু ভাই, উত্তরাঞ্চলের লোকজ সংস্কৃতি কর্মকাণ্ড নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম, এবার এটি কেমন হচ্ছে? খালেদ ভাই, আগে আমরা কিন্তু প্রায় শুনতাম যে এরকম খরার সময় ব্যাঙের বিয়ে দেওয়া বা বট গাছের বিয়ে দেওয়ার বিষয়গুলো, এগুলো এইবার আমার কানে আসেনি। তবে বিশেষ প্রার্থনার কথা আমরা শুনতে পেরেছি যে মসজিদ বা মন্দিরগুলোতে এই খরার কারণে প্রার্থনা করা হচ্ছে যেন সৃষ্টিকর্তা বা আমাদের স্রষ্টা যেন আমাদেরকে বৃষ্টি দেয়, এরকম আমার কানে এসেছে। আর এই এখন যে অবস্থাটা চলছে খরার, সেটা কিন্তু গত বছরের তুলনায় বেশ বেশি বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি আজকের টেম্পারেচারের কথা যদি ধরেন, যে দিনাজপুরে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 38.6 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয় 38, পাশে রংপুরে 37.5, আর সবচেয়ে বেশি রাজশাহীতে কিন্তু আজকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বগুড়ায় অবশ্য কিছুটা কম, 38.5 ডিগ্রি সেলসিয়াস। অথচ রাজশাহীতে গত বছর কিন্তু আজকের দিনে সর্বোচ্চ ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন যাচ্ছে আর এই তাপমাত্রা যেন বাড়ছে এই অঞ্চলে, এরকমই মনে হচ্ছে। অন্যদিকে যদি জলের উৎসগুলো ধরেন, পানির উৎসগুলো ধরেন, নদ নদী কিন্তু শুকিয়ে একেবারে খটখটা। তবে কয়েকদিন আগে উজান
উজানের পানিতে যমুনা বা ব্রহ্মপুত্রে বেশ কিছুটা বৃদ্ধির লক্ষণ আমরা দেখেছিলাম। 10 দিনে 6 ফিটের মতো পানি বেড়েছিল। বিলু ভাই আপনি নিশ্চয়ই আমাদেরকে আরো জানাবেন। আমি আলাজাদ ভাই এবং মুরাদ ভাই আপনাদের দুজনকেই এক লাইনে করে বলতে পারবো চাষবাসের উপর বর্তমানে প্রভাব কি, প্রকৃতি কেমন আচরণ, মানে কৃষকরা কে প্রকৃতির কাছে প্রত্যাশাটা কি? আজাদ ভাই। যে এই মুহূর্তে প্রকৃতির কাছে মানুষের প্রত্যাশা বা কৃষকদের প্রত্যাশা হচ্ছে যেন অকাল বন্যা তাদের যে ফসল সিলেট অঞ্চলে যে প্রধান সে ফসল বুড়ো ফসল, সেই বুড়ো ফসলটা যেন ধ্বংস হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে। তার মানে আর যা বাকি আছে বৃষ্টি এরপর প্রত্যাশা। মুরাদ ভাই, প্রকৃতির কাছে কৃষকের প্রত্যাশা কি এই মুহূর্তে? একেবারে হার মেনে বসে আছে খালেদ ভাই, কারণ আপনি জানেন যে এই বর্তমানে যে পরিমাণ বৃষ্টিহীনতা চলছে তাতে আউশের ফলন মার যাওয়ার উপক্রম হয়েছে। বরিশালে যে মরিচ, সিম্পল মরিচ, সেটিরও এবার যে লেন্থ যেটি হচ্ছে সেটি এবার বাড়বে না, মরিচ অনেক সাইজ মানে বৃষ্টি খুব শীঘ্রই হতে হবে। বিলু ভাই আপনি কি শেষ লাইন বলবেন যে উত্তরাঞ্চলের কৃষকদের প্রত্যাশা কি, এবারের এই মুহূর্তের প্রত্যাশাটা কি? এই মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে একেবারে যারা চাষি, বিশেষ করে বোরো ধান চাষি, বৃষ্টি হচ্ছে সারা দেশের প্রত্যাশা। বিলু ভাই, আজাদ ভাই, মুরাদ ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।